বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা। গাজায় গণহত্যা বন্ধের আহ্বান। শুধু রাজনীতিকে নয়, অর্থনীতি ও খেলাধুলাকেও গণতান্ত্রিক করার ঘোষণা আমির খসরুর। বিশ্ব দরবারে দেশকে তুলে ধরার আহ্বান। কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, প্রস্তুত ৩৩,০০০-এর বেশি মণ্ডপ, দেশজুড়ে কঠোর নিরাপত্তা। এবং নারী নিপীড়ন বন্ধ ও ধর্ষকের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা অবরোধ, গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি পুলিশ মোতায়েন। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে চাইছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। জানান, আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, পাশাপাশি চালিয়ে যাবে সংস্কারের কাজও। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। গত ৩.৫ দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের সময় অধিবেশন হলে উপস্থিত ছিলেন তার সঙ্গে সফররত ৬ রাজনীতিক। প্রায় ৬,০০০ বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ক্ষমতার সাম্য রক্ষা করা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি বিরোধী কার্যক্রম, নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা 11টি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি। আগামী বছর ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি জানিয়ে সরকার প্রধান বলেন, চলমান থাকবে সংস্কারের প্রক্রিয়া। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। এ সময় দেশের পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই সম্পদ তার প্রকৃত মালিককে, অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেন। গাজার সংকটকে মর্মান্তিক উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস কাউকে ক্ষমা করবে না। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। জনপদ নিশ্চিত করে। শুধু রাজনীতিকে নয়, অর্থনীতি ও খেলাধুলাকেও গণতান্ত্রিক করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় আমির খসরু জানান, প্রত্যেক জনগণের অর্থনৈতিক ও খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিতে এই উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় তিনি আরও জানান, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে খেলাধুলায় বিশ্ব দরবারে উজ্জ্বলভাবে তুলে ধরতে হবে। এ সময় তিনি জিয়া উদ্যানের বর্তমান লেককে সাঁতার কাটার উপযোগী করে তৈরির উদ্যোগ নেবে বিএনপি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম। একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে
এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে, সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে। স্পোর্টসকেও গণতন্ত্রায়ন করতে হবে, যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা স্পোর্টসকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতে পাবো ইনশাল্লাহ। আগামী দিনে বাংলাদেশের স্পোর্টসকে দিয়ে আমাদের বিশ্বে ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ আমরা পাবো ইনশাল্লাহ। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। প্রতিমার সাজসজ্জা ও মণ্ডপ নির্মাণের কাজ শেষ। এখন নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে প্রতিটি মণ্ডপে। পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ নজরদারির ব্যবস্থা। ঢাকা মহানগরে এবার 259টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশে হবে 33,355টি মণ্ডপে পূজা। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনে আশাবাদী পূজা উদযাপন কমিটি। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালি সিদ্দিকী রিপোর্ট। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে বইছে উৎসবের আমেজ। চারদিকে চলছে শেষ মুহূর্তের পূজার প্রস্তুতি। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এই উৎসবের। সারা দেশে এবছর দুর্গাপূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। ঢাকা মহানগরীর 258টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজনে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সারা দেশে 33,355টি। এই দেশের মানুষ শান্তিপ্রিয়, গুটিগত লোক, তারা অশান্তি সৃষ্টি করতেছে এবং মা দুর্গার মূল বাণী কি, মানে দুষ্টের দমন শিষ্টের পালন। তা আমি বিশ্বাস করি এই দেশের সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের সর্বস্তরের কাঠামো, সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে সবাই মনে প্রাণে বিশ্বাস করে শারদীয় দুর্গোৎসব সুন্দর, শান্তিপূর্ণ এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত। আমরা সেটা বিশ্বাস করি। পূজার প্রস্তুতির মধ্যেই 13টি জেলায় প্রতিমা ও মন্দির ভাঙচুর হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব সরকারের সার্বিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। যদিও সারা বাংলাদেশে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আশার সংবাদ হলো যে পাশাপাশি তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। আমরা সেটাই চাই। দুষ্কৃতকে থাকবেই, যারা অপশক্তি তারা থাকবেই। মায়ের আগমনের মাধ্যমে অপশক্তি দূরীভূত হবে, সেটাই আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই। এবং এই যে গ্রেপ্তার হওয়ার যে প্রবণতা, যারা দোষী তাদের শাস্তিতে আনা হোক, যাতে ভবিষ্যতে এই অপকর্ম করার সাহস কেন। দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশের প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। ভোর 6টা থেকে শুরু হয় এই অবরোধ। সকাল থেকে জেলা সদরের চেঙ্গি ব্রিজ ও চেঙ্গি স্কয়ার এবং মহাজনপাড়া সহ কয়েকটি স্থানে পিকেটিং ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জম্মু ছাত্র জনতা। জেলার আঞ্চলিক মহাসড়ক এবং অভ্যন্তরীণ সড়কেও চোরাগোপ্তা, পিকেটিং এবং গাছের গুঁড়ি ফেলেছে অবরোধকারীরা। এতে আটকে গেছে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী যাত্রীবাহী পরিবহন। ভোগান্তিতে পড়েছেন পর্যটক সহ যাত্রীরা। এছাড়াও অবরোধের কারণে শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের পরিবহন। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটি স্থানে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এই বিক্ষোভ চলছে। ঢাকা থেকে এসব গাড়ি আসার অধিকাংশ গাড়ি চলে এসেছে। বাস মালিকদের ডাকা ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। সকাল থেকে এসব জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেছেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকর করার
কথা ছিল, তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা। এরপরে ডাকা হয় এই ধর্মঘট। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম মৃত্যুবরণ করেছেন। সকাল 10টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 22 সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। তার শরীরের 42% দগ্ধ হয়েছিল। এই ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 4 জন আহত হয়েছিলেন। এই নিয়ে নাইম সহ মারা গেলেন 3 জন। গত 23 সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামীম আহমেদ ও 24 সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বছরের পর বছর ধরে নানা সীমাবদ্ধতায় দেশের পর্যটন শিল্প, এর সাথে যোগ দিয়েছে দেশের অস্থিতিশীলতা। এমন পরিস্থিতিতে টেকসই রূপান্তরের জন্য পর্যটন প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। খাত সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্পের বিকাশে নিশ্চিত করতে হবে তথ্য প্রাপ্তি, দূর করতে হবে সমন্বয়হীনতা। কক্সবাজার থেকে মোহাম্মদ শফিকের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত এই কক্সবাজার। পাহাড় সমুদ্র মিলে প্রকৃতির এক অপরূপ নিদর্শনের কারণে পর্যটকদের ভ্রমণ গন্তব্যের প্রথমেই থাকে এটি। কক্সবাজারে রয়েছে দেশের সবচেয়ে বড় তারকামানের হোটেলও, কিন্তু এই বালুকাময় সৈকত পর্যটকদের ঘুরে বেড়ানোর প্রধান কেন্দ্র হলেও এটির সুরক্ষায় কিংবা সৌন্দর্য বৃদ্ধিতে কোনো পদক্ষেপ দেখা যায় না সংশ্লিষ্টদের। স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট প্রশাসনের যোগসাজশে অসাধু চক্ররা সৈকতটির সুগন্ধা, লাবণী ও কলাতলি সহ বিভিন্ন পয়েন্ট দখল করে রেখেছে। এছাড়া সৈকতে ভিক্ষুক, হকার, গরু ছাগলের বিচরণে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন পর্যটকরা। এখানে যারা দায়িত্বশীল রয়েছে সকলের একটাই উদ্দেশ্য বালিয়াড়ি বিক্রি করে খাওয়া, বালিয়াড়িকে জুবড়িতে পরিণত করে কোটি কোটি টাকা আদায় করে নেওয়া। জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, এখন অনেক আবর্জনা এদিকে সেদিকে মানুষ ফেলিয়ে যাচ্ছে, তো ফলে এটার সৌন্দর্য, যে সুগন্ধা বীচের যে সৌন্দর্যটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ছোটকাল থেকে যে অবস্থায় দেখছি, সমুদ্র সৈকত বলেন, শৈবাল বলেন, ওইটা কিন্তু আগের মতোই থেকে গেছে। বিশেষ করে নিরাপত্তা নিয়ে এবং যোগাযোগ মাধ্যম নিয়ে এই বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত। কর্তৃপক্ষের অবহেলায় বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত হওয়ার পরও বিদেশি পর্যটকদের আকর্ষিত করা যাচ্ছে না বলে অভিযোগ সচেতন মহলের। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পর্যটকদের মূলত নেতৃত্ব দেয় এই পর্যটন কর্পোরেশন। তাদেরও এই কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন হিসেবে গড়ে তোলার জন্য এবং দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য কোনো কাজ তারা করছে বলে আমার মনে হয় না। তাদের কোনো এই ব্যাপারে কোনো অ্যাক্টিভিটিস নেই। কক্সবাজারে বিদেশি পর্যটক বাড়াতে হোটেল মডেল আধুনিকায়ন করা সহ নানা পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আমাদের হোটেল মডেলগুলোকে আরও আধুনিকায়ন করা, লাবণীতে আমাদের একটা প্রকল্প আমাদের সরকার গ্রহণ করেছে। আমাদের লাবণী কম্পাউন্ডে একটা 3 তারকা মানের একটা হোটেল, ওখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট এবং আমাদের হোটেল শৈবাল কম্পাউন্ডকে আরও আধুনিকায়ন, উপলকে আরও আধুনিকায়ন এবং প্রবালকে আরও আধুনিকায়নের কর্মসূচি গ্রহণ করেছে। সমুদ্র সৈকতের সুরক্ষা বৃদ্ধি ও সৈকতকে দখলমুক্ত করে ভবিষ্যতে কক্সবাজারকে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। সকালে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান। এতে পর্যটন খাতের বিভিন্ন সংগঠন, হোটেল মোটেল মালিক সমিতি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও পর্যটন প্রেমীরা অংশ নেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ট্যুরিজম অ্যান্ড পিস। এ সময় বক্তারা বলেন, কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, শান্তি ও সৌহার্দ্যের প্রতীকও। ভোলার তজুমুদ্দিনে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছেন মাত্র একজন চিকিৎসক। 15টি পদ শূন্য থাকায় 1.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা পড়েছে মারাত্মক সংকটে। জনবল সংকটে প্রতিদিনই
হিমশিম খেতে হচ্ছে রোগীদের। মেহেদী হাসান মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। ভোলার তজুমউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছেন মাত্র একজন চিকিৎসক। 15 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত রয়েছেন কেবল 2 জন, তার মধ্যে একজন আবার বদলিতে। ফলে প্রতিদিন চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন প্রায় 2 শতাধিক রোগী। চিকিৎসক সংকটে অনেক সময় নার্সদের দিয়েই চলছে চিকিৎসা সেবা। পরিচালনার লোকবল না থাকায় অচল অবস্থায় পড়ে আছে হাসপাতালের এক্স-রে, ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম মেশিন। ফলে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে। ছোটখাটো যে কোনো সমস্যা নিয়ে তাদেরকে জেলা হাসপাতালে পাঠানো হয়, জেলা হাসপাতাল থেকে তাদেরকে আবার বিভাগীয় হাসপাতালগুলোতে রেফার করা হয়। তজুমউদ্দিন হাসপাতালে অতি দ্রুত পর্যাপ্ত ডাক্তার সরবরাহ করা হোক, নার্স সরবরাহ করা হোক। এই 3 দিনের ভিতরে অত পর্যন্ত ডাক্তাররাই আমাদেরকে জিজ্ঞেস করে নাই তোমার বাচ্চার গতিটা কি। দ্রুত লোকবল নিয়োগ না দিলে অচল অবস্থা থেকে উত্তরণ সম্ভব না বলে জানান এই চিকিৎসক। যতটুকু সেবা দেওয়া সম্ভব আমরা সেটা অবশ্যই চেষ্টা করি সেবা দেওয়ার জন্য, আর আমাদের আশা থাকবে যে আরও চিকিৎসক পদায়িত হবে। এদিকে দ্রুতই সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ এই কর্মকর্তার। তীব্র সংকট, এই বিষয়ে যাবতীয় তথ্যপত্র আমি তাদেরকে প্রেরণ করেছি এবং আমি আশাবাদী যে ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। উপজেলার হাজারো মানুষের সেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। আশুলিয়ায় বকেয়া বেতন ভাতা ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন নাসা গ্রুপের 16টি কারখানার শ্রমিকরা। সকালে কারখানা সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। বিদ্যুৎ, গ্যাস সংকট ও ক্রেতাদের অর্ডার না থাকার অজুহাতে গত 25 সেপ্টেম্বর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় নাসা গ্রুপের 16টি তৈরি পোশাক কারখানা। এই সিদ্ধান্তে বেকার হয়ে পড়েন প্রায় 27,000 শ্রমিক। 2 মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেবার দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চলে জোরদার করা হয় নিরাপত্তা। গত 3 দিন ধরে সেখানে শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে শিল্পাঞ্চল জুড়ে বিরাজ করছে উত্তেজনা। সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা 12টার দিকে রাজশাহী মডেল প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রায় শতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলা দায়ের এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে এসব নির্যাতন বন্ধ করে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়। শ্রদ্ধায় ভালোবাসায় শিল্পোদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীকে স্মরণ করল পরিবার ও শুভানুধ্যায়ীরা। স্মরণ সভায় বক্তারা তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বৃহস্পতিবার স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর 100তম জন্মদিনে অনুষ্ঠিত স্মরণ সভায় স্মৃতিচারণ করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর ইফতেখারুজ্জামান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, চার্চ লিডার, সমাজসেবক ও লেখক ডক্টর ড্যানিশ দিলীপ দত্ত, বাংলাদেশের ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। এছাড়াও সভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্যামসন এইচ চৌধুরীর পৈত্রী সাঞ্চিয়া চৌধুরী। সমাপনী বক্তব্যে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তার দ্বিতীয় পুত্র এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা। গাজায় গণহত্যা বন্ধের আহ্বান। শুধু রাজনীতিকে নয়, অর্থনীতি ও খেলাধুলাকেও গণতান্ত্রিক করার ঘোষণা আমির খসরুর। বিশ্ব দরবারে দেশকে তুলে ধরার আহ্বান। কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, প্রস্তুত 33,000-এর বেশি মণ্ডপ, দেশজুড়ে কঠোর নিরাপত্তা।
এবং বিশ্ব পর্যটন দিবস আজ। অপার সম্ভাবনার পরও সীমাবদ্ধতায় পর্যটন শিল্প, সমন্বয়ের তাগিদ সংশ্লিষ্টদের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। এরপর বিকেল 5টায় রয়েছে আমাদের দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।